হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল থেকে রান্না বান্না হয়ে গেছে। আজকে সকালবেলায় বিরিয়ানি বানিয়েছিলাম, যেটা আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপরে এখানে বাগানে আসার পর ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম। ভাবলাম এখান থেকেই আবার শুরু করি। সকালের এত ঝড়ঝাপটা যাবার পর বাইরে এসে একটু নিঃশ্বাস নিতে কি ভালো লাগছে। আজকের ওয়েদারটাও বেশ ভালো, খুব একটা গরম নেই আর খুব হাওয়া দিচ্ছে, তাই দাঁড়িয়ে থাকতেও ভীষণ ভালো লাগছে। সকালবেলায় যেহেতু গাছগুলোর কাছে এসে একটু টাইম স্পেন্ড করতে পারিনি, তাই এখন একটু হাতটা ফাঁকা হয়েছে, ভাবলাম বাগানে এসে একটু ঘোরাফেরা করি। দেখছিলাম কুমড়ো গাছটা আবার ফার্টিলাইজার দিতে পাতাগুলো আবার বেশ সবুজ হচ্ছে, আর প্রচুর কুমড়ো ধরেছে জানেন। গাছটাতে এত কুমড়ো ফুল ধরছে যে অত কুমড়ো ফুল খেয়ে শেষ করাও যাচ্ছে না। আমি ওয়েট করছিলাম কবে কুমড়ো ধরবে, কিছুতেই আর কুমড়ো ধরছিল না। তারপরে ফাইনালি দেখতে পেলাম বেশ কয়েকটা কুমড়ো ধরেছে। এখন প্রায় 3-4খানা কুমড়ো আছে, তার মধ্যে অবশ্য একটা ভেঙে পড়েও গেছে জানেন। আমি একটু ওই গেটটা সরাতে গেছিলাম, সেখানে আটকে একটা কুমড়ো পড়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। আরও দেখলাম বেশ কয়েকটা আছে, সেগুলো অন্তত বড় হোক। বাগানে এসে নিচের দিকে যে বড় গাছটা আছে সেটাই দেখতে গেছিলাম। আগের বছর গাছটাতে খুব ভালো পাতা এসেছিল, শুধু দেখছিলাম পেছনের দিকে 1-2টো ডালে পাতা আসেনি। সেটাই দেখতে গেছিলাম নিচের দিকে, যে এই বছর সেটা এসছে কিনা। তো দেখলাম মোটামুটি এসেছে, কিন্তু এখনও একটা সরু ডালে দেখছিলাম পাতা আসেনি। ওই ডালটাকে ভেঙে দেব, তাহলে হয়তো আবার ওখান থেকে একটা নতুন গাছের ডাল বেরোবে। যাই হোক, চলুন এখন বাইরে থেকে বাগান থেকে চলে এসেছি ঘরের ভেতরে। আরও কিছু টুকটাক হাতের কাজ আছে, সেগুলো এবার করে নেব। সকালবেলায় যেহেতু পুরো রান্নার চাপ যায়, রান্নাটাই করি মেনলি, তাই বাকি যে কাজগুলো থাকে সেগুলো রান্না হয়ে যাবার পর, কিচেন ক্লিন করে নেবার পর এই কাজগুলো করতে থাকি। দুদিন আগে বাজারে গেছিলাম, বাজারে বেশ সুন্দর মোচা দেখতে পেয়েছিলাম, সাথে থোড়ও ছিল। তবে থোড়টা না একটু কালো কালো বাসি হয়ে গেছিলো। মোচাটা মোটামুটি মনে হলো একটু ফ্রেশ আছে, নিয়ে এসেছি। ফ্রেশ বলতে কি, ওই আর কি মন্দের মধ্যে ভালো, তা না হলে এখানে খুব একটা ভালো পাওয়া যায় না, অলরেডি কালো কালো হয়ে যায়। দুদিন হয়ে গেছিলো তো, তাই ভাবলাম আজকে অন্তত ছাড়িয়ে রেখে দিই। ছাড়িয়ে সেদ্ধ করে রেখে দিলে দুদিন পরও করা যাবে চপটা। তাই ভাবলাম না, হাতে একটু সময় আছে, বসে চট করে ছাড়িয়ে নিই। তাই একটা একটা করে দেখুন এখন ছাড়াতে বসেছি। এমনি মোচাগুলো কতদিনের পুরনো হয় জানি না, তারপরে আবার এনে যদি ফ্রিজে ফেলে রাখি আরোই খারাপ হয়ে যাবে। তাই ঝটপট হাতে সময় আছে, বসে গেছি। আর ওইদিকে গুবলুও বোর হচ্ছিল, বললাম আয় তবে আমাকে একটু হেল্প করে দে। আর টুকটাক এইসব ঘরের কাজগুলো না শেখাও ভালো, কারণ সবাই এখন একা একার সংসার, একা একাই থাকতে হয়। তো এখানে সবাই যদি সব কাজটা না শিখে রাখে খুব অসুবিধা হয়। ওর এমনি কুকিংয়ের খুব নেশা, কিন্তু এই সব কাজ মোটেই করতে চায় না। আমি একটু বললাম ওর সাথে গল্প করতে করতে, ওকে দেখিয়ে দিলাম, দেখলাম সুন্দর ও করে নিতে পারছে। আর ছোটোবেলায় আমাদেরও কিন্তু মা কাকিমারা ডেকে এইভাবেই শিখিয়েছে বলতে কি, ওই বলতে একটু হেল্প করে দে, কিভাবে ছাড়াতে হয় একবার দেখিয়ে দিত। আমরা একসাথে বসে গল্প করতে করতে সবাই মিলে ছাড়িয়ে নিতাম, গল্পও হতো আর কাজটাও হয়ে যেত। এইভাবেই তো শেখে। বাড়িতে থাকলে দেখবেন, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে খুব তাড়াতাড়ি এইভাবে কাজ শেখাও হয়ে যায়। তো যাই হোক, এখন মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে, গুবলু একটু হেল্পও করে দিয়েছে বলে বেশ সুবিধে হয়েছে আমার। তা না হলে একটা একটা করে ছাড়াতে কত সময় লাগে বলুন তো। একটু নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখলাম। নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে কষটা একটু বেরিয়ে যাবে। তারপরে এটাকে বিকেলে ভাবছি সেদ্ধ করব। এবারে ভাবছি মোচার চপ বানাবো, কারণ গোলক দেখেছি খুব একটা মোচার তরকারি খেতে চায় না, ওর খুব একটা ভালো লাগে না। আমার খুব ভালো লাগে মোচা, থোড়, এই টাইপের জিনিসগুলো খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু ও খেতে চায় না। তাই ভাবলাম এবার একটু অন্য কিছু বানাই, ওই মোচার চপই বানাবো। তো আজকে থেকে করে রাখলাম, নইলে একদিনে কেটে বেটে ছাড়িয়ে সব একদিনে হয় না। মোচা, থোড় এইসব করতে গেলে না সবসময় এই টাইপের জিনিসগুলোকে একদিন আগে থেকে প্রিপারেশন করে রাখতে হয়, অন্তত ছাড়িয়ে রাখতে হয়, তারপরে বাকি যে জিনিসটা পরে করলেও চলে। তো সেই জন্য সময় করে ছাড়িয়ে রাখলাম। আজকে হচ্ছে টিউসডে, আমি মোচাটা এনেছি হচ্ছে সানডে, মাঝখানে একটা দিন চলে গেছে, কালো কালো হয়ে না যায় যাতে, তাই আমি ছাড়িয়ে রেখে দিলাম, নুন জলে ভিজিয়ে রেখেছি। বিকেলে উঠে এটাকে সেদ্ধ করে রাখবো, আর কালকে ভালো করে কষিয়ে ওটার চপের পুরটা বানিয়ে রাখবো। তো এই টাইপের জিনিসগুলো খেতে খুব ইচ্ছে করে, কিন্তু খাওয়া তো নয়, এত কাজ হয়ে যায় যে কি বলবো। তো যাই হোক, চলুন এখন দুপুরের মতো আপাতত আমার
কাজ শেষ, একটুখানি রেস্ট নেব, বিকেলবেলা উঠে আবার অনেক কাজ আছে। অনেকদিন ধরে ভাবছিলাম এই পটল ঝিঙে এইগুলো না একই রকম খেতে খেতে, কুমড়ো লাউ, আর মানে বোর হয়ে যাচ্ছিলাম। একটু কিছু নতুন সবজি না পেলে ভালো লাগে। বা বাগানের শাক লাগিয়েছি, তাই শাক তুলে বেশ কিছুদিন চচ্চড়ি করলাম। তারপরে আপনাদের সাথে তো শেয়ার করলাম এই কুমড়ো পাতা দিয়ে পাতুরি, কুমড়ো ফুলের বড়া। তো এই টাইপের নতুন নতুন জিনিস একটু না খেলে, নতুন না হলেও ঘুরিয়ে ফিরিয়ে জিনিসগুলোকে খেলে ভালো লাগে। একই রকম জিনিস বারবার বারবার ভালো লাগে না। তাই কালকে মোচাটা দেখেই আমি মনে হলো যে একবার দেখি তো কেমন। তো দেখলাম মোটামুটি ভালোই, খুব একটা কালো নয়। তারপরে দুটো মোচা আমি কালকে টেস্ট করেছিলাম। যারা নতুন আমি তাদের জন্য বলছি, অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই যারা নতুন সংসার করছেন তাদের হয়তো জানা নেই। তাই আমি বলছি, মোচা যখন কিনতে যাবেন না, একটা ফুল ভেতর থেকে ছাড়িয়ে ওর পেছনের ডাঁটির দিকটা একটুখানি দাঁতে কেটে দেখবেন যে ওটা কীরকম লাগছে টেস্টটা। যদি কষা কষা টেস্ট লাগে তো ঠিক আছে, মোচা কষার টেস্ট হয়। এখানে যেগুলো পাওয়া যায় মোটামুটি সেরকম কষা কষাই হয়, আর রান্না করার পর চলে যায়, কষাটা আর থাকে না। কিন্তু কষার পরেও, পরে একটা টেস্ট করেছিলাম, কষার পরেও ওটা তেতো লাগছিল। আমি গোলককেও দেখালাম যে গোলক দেখো তো, এইটার একটু কষা লাগছে আর একটার একটু কষাটে তেতো লাগছে একটা কীরকম। তো যেটা তেতো লাগছে সেটা নেবেন না, সেটা যদি করেন পুরো তরকারি তেতো হয়ে যাবে। যেরকম ঝিঙে হয় যে বোঝা যায় না, তেতো নিয়ে এসে রান্নাগুলো পুরো উচ্ছের মতো তেতো হয়ে যায়। উচ্ছে তাও ভালো লাগে খেতে, কিন্তু ঝিঙের তেতো হলে খাওয়া যায় না। সেরকম মোচাও তেতো হলে কিন্তু খাওয়া যাবে না। তো কষা যদি থাকে তাহলে সেটা নিয়ে আসতে পারেন। তো আমি বেছে বেছে নিলাম, একটা করে ফুল ভেতর থেকে ছাড়ি, দেখি কেউ দেখছে কি না। না দেখলেও তো ওটা কিনে আনবো, দিয়ে তো ওটা বেকার যাবে না। দেখলেও আমি হয়তো বলতাম যে একটা টেস্ট করতেই হবে, নইলে তো আমি কিনতে পারবো না। তো যাই হোক, ওইভাবেই বেছে নিয়ে এসেছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবেই দেখে নেবার, তা না হলে কিন্তু তেতো হয়ে গেলে খুব মুশকিল। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, কিচেন পরিষ্কার হয়ে গেছে, মোচা ছাড়ানোর ছিল সেটাও ছাড়িয়ে একেবারে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। বিকেলে বললাম সেদ্ধ করব, আর একটু জলগুলো ভরে রাখলাম। ফিল্টারে জল শেষ হয়ে গেছিলো, এখন এই জাগেও একটু জল ভরে রাখি। যেহেতু বিকেলে সবাই আসে, তাই জাগে একটু জল ভরে রাখলে সবার খেতে সুবিধা হয়। দুপুরে একটু শুই, তবে শুতে যাওয়ার আগে দেখলাম বাইরেটা কীরকম মেঘলা মেঘলা করছে। বেশ ভালো লাগে জানেন, মেঘলা দিন সবসময় ভালো লাগে না, বৃষ্টি পড়লে ঠিকই, কিন্তু মাঝে মাঝে রোদটা কমে যখন একটু মেঘ ছায়া করে, দেখবেন বেশ ভালো লাগে। বিকেল হয়ে গেছে, 1-1.5 ঘন্টা একটু শুয়েছিলাম। তারপরে উঠেই ভাবলাম চাটা করি। একটুও সময় এখন এদিক ওদিক হয় না, এত প্যাকট্যাপ স্কেডিউল করা আছে আমার, যে এই দিকে একটু টাইম নষ্ট করলে অন্যদিকে আমার অনেক লেট হয়ে যাবে। তাই এখানে ঘুম থেকে উঠে এসে ভাবলাম একটু চাটা বসিয়ে দিই। বিকেলের চাটা একটু বসে খাই, সকালে তো এখন শান্তি করে চা খাওয়া হয় না, ওই তো আপনাদের দেখালাম। তাই বিকেলের চাটা একটুখানি বসে শান্তভাবে না খেলে না ঠিক ভালো লাগে না, মনে হয় না আর কোনো কাজে এনার্জি পাচ্ছি। চলুন একটু দুধ চাই খাওয়া যাক। সবাই এলে সবার জন্য একটু দুধ চাই বানাই, কিন্তু আমি আর তখন চা খাই না, আমি আগে থেকেই একটু খেয়ে নিই। কারণ এখন আমার ঘুম থেকে উঠে একটু চা না খেলে না ঠিক যেন মনে হয় না ঘুমটা কাটছে, আর ওদের জন্য ওয়েট করলে অনেকটা লেট হয়ে যাবে। তাই আমার জন্য আর গোলকের জন্য এখানে চা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, গোলকও চলে এসেছে অফিস থেকে। ও এখন অফিস থেকে এলেও আবার এখনও অফিসের কাজই করে যাচ্ছে। আসলে এত রাস্তায় জ্যাম হয়ে যায়, আর একটু বেশি দেরি করে বেরোলে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি চলে এসে বাকি কাজটা করে। তো যাই হোক, চলুন চা হয়ে গেছে, নিয়ে আজকে একটু বাইরে বসে চাটা খাই। আমি বিকেলে বিজি থাকবো শুনে অনেকেই ঠিকঠাকই অনুমান করেছেন যে হ্যাঁ, তোমার রিহার্সেল চলছে, জানি পুজোর জন্য কালচারাল কিছু করবে, সেই সবেরই রিহার্সেল চলছে। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, আমার রিহার্সেলই চলছে, তবে নাচ বা গানের নয়। এবারে আমরা সবাই মিলে একটা নাটক করছি, সেই নাটকেরই রিহার্সেল চলছে। তো খুব মজা লাগছে যে নাচ গান ছেড়ে এবারে একটা নতুন কিছু করব। তবে ভীষণ ভয়েও আছি, আর তার জন্যই আপনাদেরকে বলছিলাম না, কারণ জানি না কি আদেও করব কি করব না, কোনো ঠিক ছিল না, একটু ভয়ই পাচ্ছিলাম, এখনও ভয়েই আছি। তবুও মনে হলো যে একটু এগিয়েছে যখন, আপনাদেরকে এখন বলাই যেতে পারে।
আমার ব্যাকইয়ার্ডটা যেহেতু দক্ষিণ দিকে, তাই সকালবেলাতেও যেরকম রোদ থাকে আর ঠিক এই সময়টাই, যে সময় বিকেলের চা খাই সেই সময়টাও ভীষণ রোদ থাকে। তাই ওই দিকে বসে না কখনোই চা খাওয়া হয় না। আর যদি রোদ পড়ার অপেক্ষা করি তাহলে অনেকটাই লেট হয়ে যায় চা খেতে। তাই চা নিয়ে আমি সব সময় দেখবেন এই সামনেটাতেই এসে বসে থাকি। তো যাই হোক, চলুন, চাটা খাওয়া হয়ে গেছে, আর দেরি করা যাবে না, ওইদিকে সবাই চলে আসবে। তো তার আগে ভাবছি গাছগুলোতে একটু জল দিয়ে দিই। এখন একটু গরম পড়েছিল মাঝখানে, তাই একটু সকাল বিকেল জল দিতে হচ্ছিল। সকালবেলা যদি গাছে একবার জল না দিই, যেদিন বিশেষ করে খুব গরম থাকে, বিকেলে দেখব সব গাছগুলো ঝিমিয়ে গেছে, একদম নেতিয়ে যায়। বিশেষ করে জিনিয়া গাছগুলো ছোট ছোট টবে অনেকগুলো গাছ একসাথে লাগিয়ে দিয়েছি, ফলে এত শিকড় বেড়ে গেছে, তাই প্রচুর জল দিতে হয়। যেদিন আমি সকালবেলায় জল দিতে পারি না, আবার দেখি দুপুরবেলাতে ঝিমিয়ে গেছে, তখন আবার ওই দুপুরবেলা কাঠখোট্টা রোদের মধ্যেই আমাকে অল্প করে জল দিতে হয়। তাই এখন চেষ্টা করি সকালবেলাতেই যেরকমই হোক টাইম একটুখানি জল দিয়ে দেবার, তারপরে আবার বিকেলবেলা, মানে সকালবেলা একবারটি জলটা দিয়ে দিলে সারাদিনের রোদটা মোটামুটি নিয়ে নিতে পারে। আর এখানে কিছু কিছু গাছ আছে যেগুলোতে আবার বেশি জল দিলে পাতাগুলো হলুদ হয়ে যায়, যেমন এই নয়নতারা। তাই আমি একটু হাত দিয়ে দিয়ে মাটিটা দেখছি যে কতটা ভিজে আছে। দেখলাম মোটামুটি হালকা ভিজে আছে এগুলো, তাই আর জল দিলাম না। মাটিতে গাছ লাগালে এতটা সমস্যা হয় না, টবে গাছ লাগালেই দেখেছি বেশি জল পড়লেই গাছ নষ্ট হয়ে যায়। বেশি বা কম যেটাই বলবেন, মানে একটুখানি এদিক ওদিক হলেই দেখেছি গাছ নষ্ট হয়ে যায়। তাই সবসময় আমি জল দেবার আগে আমার এখন অভ্যাসই হয়ে গেছে গাছের গোড়াটাকে ভালো করে দেখে নেওয়া যে ভিজে আছে নাকি। যাই হোক, চলুন, জল দেওয়া হয়ে গেছে, এবার ঝটপট ঘরে যাই। ঘরে গিয়ে এবারে মোচাটাকে সেদ্ধ করতে দেবো, তারপরে একটু চা বসাবো সবার জন্য। সবাই চলে আসবে, নইলে মোচাটাকে আজকে সেদ্ধ করে রেখে দিলে কি কাল যদি নাও করতে পারি নষ্ট হবে না, অন্তত সেদ্ধ করে রেখে দিলে। মাকে দেখতাম ছোটবেলায় মোচা ছাড়ানোর পর সেগুলোকে কেটে তারপরে নুন জলে ভিজিয়ে রাখতো, তারপরে এইভাবে সেদ্ধ করতো, একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কাটতো। আমি আর সেটা করি না, ওইভাবে কাটতে গেলে অনেক টাইম লেগে যায়। একটা একটা করে ফুলকে ধরো, দিয়ে কাটো। এর থেকে আমি সব একসাথে এইভাবে সেদ্ধ করে নিই, দিয়ে জলটাকে একদম নিংড়ে ফেলে ওটাকে ধরে হয় হাতে করে চটকে নিই, তা না হলে একটু ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিই। তাতে সুবিধে হয়, কারণ সেদ্ধ হয়ে গেলে ফুলটা নরম হয়ে গিয়ে একসাথে অনেকটা জমাট হয়ে যায়, তাই সেটা কাটতে বেশি সুবিধা হয়। চলুন, বিকেলেও এবার সবার খাবার টাইম হয়ে গেছে। সকাল সকাল খাওয়া হয়ে গেলে দেখবেন বিকেলের দিকে একটু চায়ের সাথে টাটাও ভালো লাগে। সেই রকম বাচ্চাদেরও বিকেল হলেই মনে হয় একটু কিছু ভালো স্ন্যাক্স খাই। কিছু চিকেন ফিঙ্গার্স এনে রেখেছিলাম, ভাবলাম সেগুলোই ওকে আজকে একটুখানি এখানে এয়ার ফ্রায়ারে গরম করে দিই। আমার হাতে আর সময় নেই যে আবার নতুন করে কিছু বানিয়ে দেব, তা না হলে বিকেলে কখনো ম্যাগি, পাস্তা বা ম্যাক অ্যান্ড চিজ এই টাইপের কিছু বানিয়ে দিই, বা অন্য কোনো খাবার ওর জন্য বানিয়ে দিই। তো চলুন এটাকে গরম করতে দিই, আর এখন ওয়েট করব কখন সবাই আসবে। আর গুবলুর সাথেও বসে এই সময় একটু গল্প করব। আর হ্যাঁ, চায়ের সাথে টা বলতে আজকে দেখুন সবার জন্য একটু ঝালমুড়ি মাখছি। আসলে সবাই সন্ধেবেলায় আসে তো অফিসের পর, তো সবারই একটু দেখেছি খিদে খিদে পেয়ে যায়, তাই বাড়ি আসতে শুধু চা আর বিস্কিট দিতে কেমন লাগে, তাই ভাবলাম একটু ঝালমুড়িও বানাবো। তাই সব কেটে একদম রেডি করে রেখেছি আলাদা করে, এলেই সবগুলো একসাথে মিক্স করে তারপরে ঝালমুড়ি বানিয়ে নেব। গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে। কালকে তার কিছুক্ষণ পরেই সবাই চলে এসেছিল, তারপরে রিহার্সাল দিতে দিতে প্রায় 9টা বেজে গেছিল। তারপরে তো ডিনার করে শুয়ে পড়েছি, আর আমার এনার্জি থাকে না। তো আবার সকালবেলা উঠে আজ ভাবলাম একটু বাইরেটায় দাঁড়াই। গতকালই আপনাদের দেখাচ্ছিলাম কীরকম মেঘলা মেঘলা করছে, এই দেখুন রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে, তাই পুরো আমার এই মানে উঠোনটা ভিজে গেছে। চলুন, চা খেয়েই বাইরে গেছিলাম। সকালে উঠেই চা খেতে খেতেই এডিট করতে বসেছিলাম, তারপরেই সব শেষ হতে একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। এবারে রান্না বান্না শুরু করি। আজকে অবশ্য অনেকগুলো পদ বানাতে হবে না, যেহেতু রুটি বানাবো, রুটির সাথে একটু তড়কা বানাবো। তাই ভাবলাম তড়কা রুটি বানাতে কত সময় লাগবে, মোচার চপটা আজকে বানিয়েই নিই। আর এই দেখুন, গতকাল রাত্রে এটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এটাকে আজকে চপ বানিয়ে নেব। কষিয়ে চপ বানাতে আর কতক্ষণ টাইম লাগবে, টিফিনটা বানানো হয়ে গেলেই, মানে ওর লাঞ্চটা বানানো হয়ে গেলেই আমি এখানে চপটাকে বানিয়ে নেব।
আর এখানে ডাল সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম সকালবেলাতেই, যাতে কাজ খানিকটা এগিয়ে যায়, কারণ তরকার ডাল দেখবেন সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর সব কেটে বেটেও রেখে দিয়েছি। তবে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না, পরে করব কোনো একটা ব্লগে। আজকে এখানে মোচার চপটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন। রান্না শুরু করার আগে ভাবলাম মশলার ডাব্বায় যেই মশলাগুলো শেষ হয়ে গেছে সেগুলো আবার ভরে রেখে দিই। যাই হোক, চলুন এবার চপটা শুরু করা যাক। চপটা বানানোর আগে এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, 2টো তেজপাতা আর দেখুন 2টো শুকনো লঙ্কা এখানে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব, মানে পাউডার বানিয়ে নেব। এখানে ভালো করে বেশ একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি এটাকে আমি ভালো করে ভেজে নিলাম। মোচাটাকে যেহেতু আমি কাটিনি, মানে কেটে সেদ্ধ করতে দিইনি, তাই এরকমভাবে সেদ্ধ হওয়াটাকে ভালো করে হাতে করে চটকে মিহি করে নিচ্ছি, যাতে চপটা খেতে ভালো লাগে, মানে চপের মধ্যে যেন বড় বড় কোনো দানা না থাকে। যাই হোক, চলুন এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে অল্প তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হতেই ফোড়নে দিলাম এখানে গোটা জিরে আর একটু সামান্য হলুদ দিলাম, যেহেতু আদা দিলাম তাই। আদাটা একটু হলুদ দেবার পর দিলে না এতটা ছেটে না। আদাটাকে একটু ভেজে নেবার পর এর মধ্যে বেশ কিছু লঙ্কা কুচি দিলাম। আসলে চপ, পকোড়া, সিঙ্গাড়া এই টাইপের জিনিসগুলো দেখবেন একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই কাঁচা লঙ্কা বেশ অনেকটা দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষাবো না আবার, কারণ জল দিইনি, নইলে পুড়ে যাবে। মশলাটা ভাজা হয়ে যেতেই এর মধ্যে অ্যাড করে দিলাম চটকে রেখেছিলাম যে মোচাটা, মানে সেদ্ধ করে চটকে রাখা মোচাটা। এবারে ভালো করে এটাকে মশলার সাথে মিক্স করে নেব। এরপর এর মধ্যে একটা 1.5খানা আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি। যতটা মোচা ছিল, মানে একটা পুরো ওরকম মোচার আমি মোটামুটি একটা বড় আর একটা ছোট আলুকে সেদ্ধ করে এইভাবে স্ম্যাশ করে নিয়েছি। তারপরে এটার সাথে মিশিয়ে দিলাম যাতে বাইন্ডিংয়ের কাজ করে। তারপরে পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছে এখানে নুন আর মিষ্টি। মোচার চপে একটু মিষ্টিটা লাগে, তাহলে খেতে ভালো লাগে। এবারে ভালো করে সব একসাথে এত সুন্দরভাবে মিক্স করে নেব যাতে চপের মতো আকার দিতে পারি। আর একদম নামানোর আগে লাস্টে দিয়ে দিলাম বেশ অনেকটা বাদাম, আর ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কুচো কুচো করে নারকেলও দিতে পারেন, খুব ভালো লাগে। আমার কাছে ওরকম নারকেল ছিল না, কোড়া নারকেল আছে, তাই আমি একটু কোড়া নারকেলই দিয়ে দিচ্ছি। মোচার সাথে নারকেলটা না খুব ভালো যায়, তাই চপই বলুন তরকারিই বলুন, নারকেলটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। এবারে সব একসাথে খুব ভালো করে মিক্স করে নেব, যাতে বোঝাই না যায় কি কি দিয়ে বানিয়েছি। এখানে দেখুন নারকেলটা দেওয়ার পরই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো। পুরটা নামানোর পর একটু ঠান্ডা হয়ে যাবার পর তারপরে দেখুন এটাকে গোল গোল পাকিয়ে নিচ্ছি। আপনারা লম্বাও শেপ দিতে পারেন ভেজিটেবিল চপের মতো। আমি এখানে না এই রকম চ্যাপটা চ্যাপটা গোল গোল করছি, এটা করতেই বেশি সুবিধে হচ্ছে। ওই রকমভাবে করতে গেলে না দেখছিলাম একটু ভেঙে ভেঙে যাচ্ছে। তো যাই হোক, এখানে এইভাবে প্রথমে সব চপগুলো এরকমভাবে গড়ে নেব। তারপরে এটাকে যে কোটিং করব সেটার জন্য দেখুন ব্যাটার বানিয়ে নিয়েছি। তবে এটা আজকে আমি ডিমের করিনি, এটা করেছি ময়দা দিয়ে। যেহেতু পুরোটাই নিরামিষ তাই এটাও নিরামিষেরই করছি, মানে ডিম ছাড়া করছি। তারপর এটাকে ময়দার গোলায় ডুবিয়ে যেরকম ব্রেড ক্রাম্পসে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হয় সেরকমই করতে হবে। তবে এটা আমি দুবার করব, মানে একবার প্রথমে ময়দার গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্পস মাখিয়ে নিয়েছি, তারপরে আবার ময়দার গোলায় ডুবিয়ে আবার সেকেন্ডবার ব্রেড ক্রাম্পস মাখিয়েছি। তাতে কি হয়, কোটিংটা মানে দুবার কোট করলে বেশ ওপরের পোর্শনটা ঠিক হয়ে যায়, খেতে খুব ভালো লাগে আর ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। আর এই দেখুন এত বড় মোচাটাকে ছাড়িয়ে কেটে সেদ্ধ করে তাকে রান্না করে মাত্র এই কটা চপ হয়েছে। তো যাই হোক, যতগুলোই হোক খেতে তো পারবো, এটাই অনেক। তো যাই হোক, বিকেলে যখন গোলক আসবে তখন এটা গরম গরম চায়ের সাথে ভেজে দেবো। আর ভাবছি সাথে সাথে এখানে ব্লগটাও শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো বাই বাই।